শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। করোনার এই মহামারীর মধ্যে তোমরা তোমাদের মনোবল অটুট রাখবে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে খুব তাড়াতাড়ি যেন আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভাষণ। তাহলে চলো শুরু করা যাক। ভাষণ তৎসম শব্দ। এর আভিধানিক অর্থ কথন বা উক্তি। ভাষণ একটি উৎকৃষ্ট বাকশিল্প। ভাষণ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হতে পারে। কোনো নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বস্তুনিষ্ঠ, শ্রুতিমধুর এবং নিয়মসিদ্ধ বক্তব্যকে ভাষণ বলে। অর্থাৎ কোনো অনুষ্ঠানে সমবেত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য প্রদানকেই ভাষণ বলা হয়। ভাষণের মূল উপাদান তিনটি। এক হচ্ছে বক্তা, দুই শ্রোতা, তিন বক্তব্যের বিষয়। বক্তার কাজ হলো বক্তব্য দেয়া আর শ্রোতার কাজ হলো তা শ্রবণ করা। এভাবে বললে ভাষণের সার্থকতা বোঝায় না, কেননা ভাষণের একটি মূল উদ্দেশ্য থাকে। বক্তার ভাষণের মধ্য দিয়েই সেই উদ্দেশ্য প্রতিফলিত হয়। বক্তা যদি তার বক্তব্যে ভাষণের বিষয়টিকে সুন্দরভাবে শ্রোতার কাছে উপস্থাপন করতে পারেন এবং দর্শক শ্রোতাও বক্তার বক্তব্যের বিষয়বস্তু বুঝতে পারেন, তবেই ভাষণের সার্থকতা। তাহলে দেখা যাচ্ছে বক্তা, শ্রোতা ও বক্তব্যের বিষয়ের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। ভাষণের উদ্দেশ্য। প্রতিটি ভাষণের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কেননা উদ্দেশ্যহীন ভাষণ ভাষণ নয়। তাহলে চলো শিক্ষার্থীরা ভাষণের উদ্দেশ্যগুলো জেনে নেই। কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে শ্রোতার কাছে বোধগম্য এবং গ্রহণযোগ্য করে তোলা। কোনো বিষয় বা পদক্ষেপের পক্ষে বা বিপক্ষে সমর্থন অর্জন করাই ভাষণের মুখ্য উদ্দেশ্য বা লক্ষ্য। সমাজ, দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কিংবা শিক্ষা সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে ভাষণ দেয়া হয়ে থাকে। নিছক আনন্দদানের উদ্দেশ্যেও ভাষণ হতে পারে, যেমন ভোজসভায় ভাষণ, বিনোদনমূলক অনুষ্ঠানে ভাষণ। এবার ভাষণের শ্রেণী বিভাগগুলো তুলে ধরছি। ভাষণকে দুই ভাগে ভাগ করা যায়: লিখিত বা প্রস্তুত ভাষণ, অলিখিত বা তাৎক্ষণিক ভাষণ। লিখিত ভাষণ বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে। লিখিত ভাষণে বক্তার পূর্ব প্রস্তুতি থাকে। লিখিত ভাষণে প্রস্তুতকৃত বক্তব্য বক্তা জনসম্মুখে পাঠ করেন। ভাষণ সম্পূর্ণ শেষ করতে কতক্ষণ সময় লাগতে পারে সে সম্পর্কে বক্তার পূর্ব ধারণা থাকে। অলিখিত ভাষণ। পূর্ব প্রস্তুতি ছাড়াই বক্তা যখন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে শ্রোতাদের সামনে বক্তব্য উপস্থাপন করেন, তখন তাকে বলা হয় অলিখিত বা তাৎক্ষণিক ভাষণ। অনেক ক্ষেত্রেই এই ধরনের ভাষণ দীর্ঘায়িত হয়ে থাকে। সময় সম্পর্কে বক্তার পূর্ব ধারণা এখানে থাকে না। ভাষণের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো শিক্ষার্থীরা ভালো করে জেনে নাও। ভাষণের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা। বক্তা যে বিষয়ে ভাষণ দেবে সে বিষয় সম্পর্কে বক্তার জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বিষয়বস্তু সম্পর্কে যত স্পষ্ট ধারণা দিতে পারবে, ভাষণ ততই আকর্ষণীয় ও শ্রোতার কাছে গ্রহণীয় হবে। ভাষণের বক্তব্য বিষয় হবে বস্তুনিষ্ঠ। ভাষণের বিষয়বস্তু হবে যুক্তি নির্ভর,
তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ, গঠনমূলক। তাহলেই বক্তা যে উদ্দেশ্যকে সামনে রেখে বক্তব্য দিয়ে থাকেন তা সাফল্যমণ্ডিত হবে। ভাষণের ভাষা হবে সহজ সরল। শ্রোতা যেহেতু শিক্ষিত, অশিক্ষিত হতে পারে, তাই কঠিন ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে, যে কোনো পরিবেশে বক্তা বক্তব্য দিয়ে থাকে, সেক্ষেত্রে সকল বয়সের শ্রোতারা যেন বক্তব্য বুঝতে পারে তার জন্য সহজ সরল শব্দ ভাষণে ব্যবহার করাই উচিত। বক্তব্যের বিষয়ের পুনরুক্তি থাকবে না। একই বিষয় বারবার বলা বা উপস্থাপন করা যাবে না। এতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বক্তার বক্তব্যের ধারাবাহিকতা থাকে না, আর শ্রোতাও বিরক্ত বোধ করে। যুক্তি ও উপমার ব্যবহার করা যেতে পারে, কৌতুক হাস্যরস করা যাবে, তবে পরিমিতি বোধ থাকতে হবে। বক্তা ভাষণে যুক্তি, উপমা, উদ্ধৃতির প্রয়োগ করবেন, এতে ভাষণ প্রাণবন্ত হয়। একঘেয়েমি দূর করার জন্য কৌতুক হাস্যরস করা যাবে, তবে বক্তাকে খেয়াল রাখতে হবে ভাষণের যে মূল উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, সে দিকটি যেন বক্তা খেয়াল রাখে। বক্তব্যের বিষয়ের প্রতি আন্তরিক হতে হবে। দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলবে না। বক্তব্য উপস্থাপনের সময় বক্তাকে আন্তরিকতা ফুটিয়ে তুলতে হবে। বক্তা যা বলবে তা অত্যন্ত আস্থার সাথে বলতে হবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ভাষণ উপস্থাপনের জন্য আকর্ষণীয় বাচনভঙ্গি প্রয়োজন। উদার কণ্ঠস্বর শ্রোতার মনে প্রভাব বিস্তার করে। উচ্চারণ ও বাচনভঙ্গির উপর বক্তার দক্ষতা অর্জন করতে হবে, কারণ শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি শ্রোতাকে মুগ্ধ করে। নির্দিষ্ট সময় থাকলে তা নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। ভাষণ দানের ক্ষেত্রে সময় সম্পর্কে বক্তার সচেতন থাকা উচিত। ভাষণ খুব বেশি দীর্ঘ করলে শ্রোতার মনোযোগ ধরে রাখা যায় না। কর্মব্যস্ততার এই যুগে দীর্ঘ ভাষণ পরিহার করাই উত্তম। শুরু ও শেষ নাটকীয়ভাবে করতে হবে। ভাষণের শুরু ও শেষ আকর্ষণীয় ও নাটকীয়ভাবে করতে হবে, যেন বক্তব্য শোনার জন্য শ্রোতার মনে আগ্রহ ও কৌতূহল জন্মায়। ভাষণের উপযোগী ভাষা হচ্ছে চলিত ভাষা। ভাষণ দানের সময় সাধু ভাষা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ভাষণ চলিত ভাষায় দিতে হবে, যেন সবাই বুঝতে পারে। এক্ষেত্রে সাধু ভাষা একেবারেই বর্জনীয়। আবার সাধু ও চলিত ভাষার মিশ্রণ যেন না ঘটে, সেদিকেও বক্তাকে খেয়াল রাখতে হবে। ভাষণের বিভিন্ন পর্যায়। একটি সার্থক ভাষণকে 4টি পর্যায়ে ভাগ করা যায়: সম্ভাষণ, ভূমিকা বা সূচনা, মূল বক্তব্য, উপসংহার। সম্ভাষণ। যে কোনো ভাষণের জন্য সম্ভাষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাষণের ক্ষেত্রে সম্ভাষণ নানা ধরনের হতে পারে, যেমন মাননীয় সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং প্রিয় দর্শক শ্রোতা, মাননীয় অধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রী, মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী, সংগ্রামী সাথীরা, উপস্থিত ভদ্র মহোদয় ও মহোদয়াগণ। ভূমিকা বা সূচনা। ভূমিকা বা সূচনা অংশে ভাষণের মূল বক্তব্যের ভিত্তি স্থাপিত হয়। শ্রোতাদের উদ্দেশ্যে বক্তা যা বলবেন তার পূর্বাভাস এখানে থাকে।
সূচনা পর্বের মধ্যেই শ্রোতাদের নিয়ে যাওয়া হয় মূল বক্তব্যের দিকে। ভাষণকে আকর্ষণীয় করে তুলতে হলে সুন্দর সূচনার প্রয়োজন, কেননা সূচনার উপরেই সমগ্র ভাষণের গাম্ভীর্য নির্ভর করে। সূচনা যদি এলোমেলো বা অগোছালো হয় তাহলে বক্তা বক্তব্যের মূল প্রসঙ্গ হারিয়ে ফেলে এবং মূল বক্তব্য ঠিকমতো উপস্থাপন করতে পারে না। ভাষণের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে মূল বক্তব্য। এই অংশে বক্তাকে অবশ্যই বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং বক্তা কি বলতে চান তা পরিষ্কারভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে হবে। ভাষণের এই অংশটি দীর্ঘ, তাই খেয়াল রাখতে হবে ভাষণ যেন নীরস হয়ে না পড়ে। চিন্তাশীলতার সঙ্গে আবেগের মেলবন্ধন ঘটলে ভাষণের চমৎকারিত্ব বৃদ্ধি পায়। তাছাড়া এ অংশে বক্তার নৈপুণ্যতা, পাণ্ডিত্য, ভাষাজ্ঞানের দক্ষতা প্রকাশ পায়। উপসংহার। শিল্পসম্মত উপসংহারের মাধ্যমে ভাষণের সমাপ্তি টানতে হবে। উপসংহারটি আকর্ষণীয় এবং শিল্পসম্মত হতে হবে, যাতে শ্রোতার মনে এর স্থায়ী প্রভাব থেকে যায়। এজন্য বক্তা কিছুটা নাটকীয়তা প্রদর্শন করতে পারেন। বক্তব্যের সমাপ্তি টানার আগে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বিদায় বাণী উচ্চারণ করবেন। এই বিদায় বাণী নানা ধরনের হতে পারে, যেমন খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক। শিক্ষার্থীরা এতক্ষণ ভাষণের 4টি পর্যায় নিয়ে আলোচনা শুনলে। ভাষণের পর্যায়গুলো সাধারণত পরীক্ষায় ভাষণ লেখার ক্ষেত্রে প্রযোজ্য। ভাষণ লেখা ছাড়াও ব্যক্তি জীবনে আমাদেরকে অনেক সময় কোনো পারিবারিক অনুষ্ঠানে, শিক্ষাক্ষেত্রে, চাকুরি জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তব্য রাখতে হয়। যদি তুমি একজন ভালো বক্তা হতে চাও, তাহলে অবশ্যই যেসব বিষয়ের উপরে ভাষণের সাফল্য নির্ভর করে তা তোমাদের জানতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে বক্তার সাবলীল গুরুগম্ভীর কণ্ঠস্বর ও সুন্দর বাচনভঙ্গি, অনুষ্ঠানের উপযোগী এবং ভাষণের ভাবমূর্তি রচনার অনুকূল পোশাক পরিচ্ছদ, প্রমিত ও শ্রুতিমধুর উচ্চারণ, উপযুক্ত জ্যোতি বা ছেদের ব্যবহার, মুদ্রা দোষ পরিহার, বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা, বিষয়বস্তু অনুযায়ী কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ। এখন একটি ভাষণের নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন মূল্যবোধের পরিবর্তন, এই শিরোনামে একটি মঞ্চ ভাষণ রচনা করো। শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ভাষণটি লেখা হয়েছে তা মনোযোগ সহকারে খেয়াল করবে। আমি তোমাদের ভাষণটি পড়ে শোনাচ্ছি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত সভার সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দুর্নীতি বিষয়ক আলোচনা সভায় আমাদের জানতে হবে দুর্নীতি কি। দুর্নীতি হচ্ছে নীতির অভাব, যেখানে নৈতিকতার বালাই নেই, বিবেক ও বিবেচনা বোধ যেখানে ক্রিয়াশীল নয়, সেই অবস্থার নাম দুর্নীতি। দুর্নীতি আজ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। সুধী, দুর্নীতির ভয়াল কালো থাবায় বিপন্ন মানব সভ্যতা। দুর্নীতির ভয়াল থাবার নিচে বাংলাদেশ বাস করছে। এদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মিশে আছে। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য সর্বত্রই চলছে দুর্নীতির মহোৎসব। 2003 সালে গৃহীত দুর্নীতি দমন আইনের উপর ভিত্তি করে 2004 সালে
দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। 2007 সালে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন ও বিধিমালা প্রণয়ন সহ ব্যাপক সংস্কারের ফলে দুদকের লক্ষ্য অর্জনের সম্ভাবনা সৃষ্টি হয়। এর ফলে দুদকের মাধ্যমে রাষ্ট্রের উচ্চ ক্ষমতায় আসীন ব্যক্তি থেকে শুরু করে রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তির দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে, যা রীতিমতো ভয়ঙ্কর। সুধীমণ্ডলী, দুর্নীতির করাল গ্রাসে সম্ভাবনাময় বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত ও অনুজ্জ্বল হয়ে উঠেছে। দেশ ও জাতির সার্বিক উন্নয়নের জন্য সবাইকে দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। দুর্নীতির কারণ খুঁজে বের করে তা মোকাবেলার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যখন মানুষের জীবন, কর্ম ও বিবেক থেকে রাষ্ট্রনীতি, সমাজনীতি, ধর্মনীতি হারিয়ে যায়, ঘুচে যায় ন্যায় অন্যায় প্রভেদ, মানুষ খুব সহজেই দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। দুর্নীতি আজ বাংলাদেশের অন্যতম সামাজিক ব্যাধি। ঘুষ গ্রহণ ও প্রদান, সরকারি কর্মচারীকে অপরাধে সহায়তা করা, অসৎ উদ্দেশ্যে ভুল নথিপত্র প্রস্তুত, অসাধু উদ্দেশ্যে সম্পত্তি আত্মসাৎকরণ, নথি জাল করা, হিসাব বিকৃতিকরণমূলক কর্মকাণ্ড দুর্নীতির অন্তর্ভুক্ত। সুধীবৃন্দ, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দুর্নীতির প্রসার একদিনে বা একক কোনো কারণে ঘটেনি। দুর্নীতির পিছনে বহুবিধ কারণ দায়ী। ভোগবাদী প্রবণতা, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, আয়ের অসামঞ্জস্যতা দুর্নীতির অন্যতম কারণ। অনুন্নত ও উন্নয়নশীল দেশে দুর্নীতির আরেকটি প্রধান কারণ হলো দারিদ্র্য। এছাড়া অদক্ষ প্রশাসন, স্বজনপ্রীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, দায়িত্বে অবহেলা প্রভৃতি কারণে সমাজ জীবনে দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় সুধী, সমস্যা যেমন আছে তেমনি সমাধানও আছে। আমি কয়েকটি সুপারিশ তুলে ধরছি, যা বাস্তবায়িত হলে দুর্নীতি কমবে বলে আমার বিশ্বাস। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দমন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতির ব্যাপক প্রচারার্থে পাঠ্যপুস্তকে দুর্নীতির ভয়াবহ দিক তুলে ধরে ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সচেতন করতে হবে। স্বজনপ্রীতি, দলপ্রীতি পরিহার করতে হবে। ধর্মীয়, সামাজিক মূল্যবোধ মেনে চলতে হবে। সুষম বেতন কাঠামো ও পর্যাপ্ত পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। দুর্নীতি দমনে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেম ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। পরিশেষে বলবো, দুর্নীতি প্রতিকারের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধ। দেশের প্রতি অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধই পারে দুর্নীতি বিরোধী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। দুর্নীতি মুক্ত হলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। দুর্নীতি মুক্ত সুস্থ সমাজ গড়ে উঠুক, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদের জানা দরকার, তা হলো শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দিষ্ট বিষয়ের উপর যে পাঠদান করেন তা ভাষণের অন্তর্গত নয়। যেমন আমরা শ্রেণীকক্ষে তোমাদের উদ্দেশ্যে যে পাঠদান করি তা ভাষণের অন্তর্গত নয়, মানে তা ভাষণ নয়। কেননা শিক্ষার্থীরা কিভাবে কত সহজে নির্ধারিত বিষয়টি জানতে পারবে, স্পষ্ট ধারণা নিতে পারবে, সে দিকটি মাথায় রেখেই শিক্ষক পাঠদান করেন। এক্ষেত্রে একটি বিষয়কে কয়েকটি পর্বে ভাগ করে নিয়ে শিক্ষক পাঠদান করে থাকেন। আবার পাঠদানের সময় শিক্ষার্থী বিষয়টি না বুঝতে পারলে প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষক বিষয়টি
নিষ্পত্তি করেন। তাই শ্রেণীকক্ষের পাঠদানকে ভাষণ বলা যাবে না। শিক্ষার্থীরা মনে রাখবে, পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত প্রতিটি ভাষণের বিষয় উল্লেখ থাকে। প্রায় সব ভাষণের মূল কাঠামো একই রকম, শুধু বিষয়বস্তুর মধ্যে ভিন্নতা থাকে। শিক্ষার্থীরা ভাষণের বিষয়বস্তু মুখস্থ না করে তার বিষয় ও কাঠামো বোঝার চেষ্টাটাই তোমাদের করা উচিত। ভালো ভাষণ লিখতে হলে নিয়মিত সংবাদপত্র পাঠ, রেডিও টিভির সংবাদ শোনা এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বই তোমাদের পড়তে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে যে কোনো বিষয়ের উপর ভাষণ লিখতে দেওয়া হয়, তাই নির্দিষ্ট সংখ্যক ভাষণ মুখস্থ করলেই যে পরীক্ষায় কমন পড়বে এমনটি কিন্তু নয়। তাই মুখস্থ নয়, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার স্পষ্ট ও স্বচ্ছ ধারণা থাকলেই তুমি পরীক্ষার হলে ভালোভাবে ভাষণের প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, ভাষণের ক্লাস আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।